ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটিস টাস্কের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পার্টের স্কুল থেকে ওয়ার্ক দিয়েছিল। তো এটা 1 নম্বর মডেল অ্যাক্টিভিটিস টাস্ক আজ সমাধান করব একে একে। প্রথমের অঙ্কটা দেখো, প্রথমের অঙ্কটা বলেছে ax² bx + c = 0 সমীকরণের বীজদ্বয়ের সমাধান হওয়ার শর্ত লেখো। এইটা একদমই সহজ অঙ্ক, তোমাদের বইয়ে আছে শর্তগুলো। জাস্ট ওই যে একের দাগের সমাধান দেখো, সমাধানের জাস্ট এই লাইনটা লিখে দিলেই হবে। শর্ত হচ্ছে কি b² - 4ac = 0। আর একটা কী ছিল, b² - 4ac > 0। আর একটা সেটা হচ্ছে কি বীজদ্বয় বাস্তব এবং অসমান আর কি। আর যেটা <0 ছিল, মানে b² - 4ac <0 ছিল, সেটা কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তিনটে ছিল, বইয়ের ওই 24 পেজে মনে হচ্ছে আছে। আচ্ছা, পরের অঙ্কটাতে কি বলেছিল? পরের অঙ্কটাতে কোশ্চেনটাতে যাও, কোশ্চেনটাতে বলেছে 2-এর দাগে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। তাহলে ব্যাসার্ধ 10 মানে ব্যাস 20, আর হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? দেখো, এটা এইখানে যেটা ছবি এঁকেছি, একটা ধরো বৃত্ত আঁকা আছে, একটা বৃত্ত, তার ব্যাসার্ধ বলেছে কত? 10 সেমি। তাহলে ব্যাসার্ধ একটা 10 আঁকা হয়েছে, আর একটা জ্যা বলে দেওয়া আছে, সেই জ্যাটা বলেছে 12 সেমি। তাহলে এরম জায়গায় একটা জ্যা হবে, জ্যা 10 সেমি। হ্যাঁ, কোশ্চেন বলেছে কেন্দ্র থেকে, কোশ্চেন বলেছে কেন্দ্র থেকে ওই জ্যার ওপরে দূরত্ব কত? জ্যার ওপরে দূরত্ব কত, মানে এই দূরত্বটা কত বের করতে হবে। একটু ছোট করলেই হয়ে যাবে। এই যে এই দূরত্বটা কত, তাহলে দেখো এইটা তো আমার 10 বলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এটা সব সময় কি হয়, কেন্দ্র থেকে কোনো জ্যার উপরে যখন তুমি টানছো, সেটা কি হবে? লম্ব হবে। লম্ব বলতে তাহলে এই যে এইখানে যে কোণটা উৎপন্ন করছে, এটা 90 ডিগ্রি হবে, তাই না? 90 ডিগ্রি হবে। তাহলে কি হবে, এটা তাহলে 12 বলেছিল, তাহলে এদিকে 6 হবে আর এদিকে 6 হবে। বোঝা গেছে? আর কেন্দ্রটার নাম দিলাম ও, এখানে দেখো দিয়ে করিয়েছি ও আর, ও পি আর ও আর 10 সেমি। তাহলে আমি কেন্দ্র থেকে পরিধির ওপরে যে কোনো দাগ টানবো, সেটাও হবে 10 সেমি। কেন? ব্যাসার্ধ তো। কেন্দ্র থেকে আমার পরিধির ওপর দাগ টানলে ব্যাসার্ধ হয়ে যাবে। দেখো, এবার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজ হলে ও, এটাকে যদি কিউ নাম দেওয়া হচ্ছে, এই বিন্দুটাকে কিউ, এই যেখানে ও কিউ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য লিখে দিই, ও পি স্কোয়ার মানে এই দূরত্ব যেটা বের করতে বলেছে, সমান কিউ ও স্কোয়ার, সমান কিউ ও স্কোয়ার, এইটা মাইনাস কিউ পি স্কোয়ার, মানে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, মান বলে দেওয়া আছে। সূত্রে ভাঙছি, এইটা হবে 10 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 10 + 6, আর এটা হয়েছে 10 - 6, তাহলে 16 আর 4,
তাহলে 16 মানে কি 4 স্কোয়ার, আর 4 মানে 2 স্কোয়ার, তাহলে 4 গুণিত 2 এর হোল স্কোয়ার, মানে স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, তাহলে অ্যান্সার হলো 8। বোঝা গেছে? তাহলে এই যে লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা কত? 8। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, অঙ্কটা আগে দেখাই। অঙ্কটা বলেছে, নেক্সট অঙ্ক, দুটি ঘনকের অনুপাত 1:8। তোমাদের কাছে নিশ্চয়ই কোশ্চেন আছে, তোমরা কোশ্চেনটা নিজেদের কোশ্চেনটাই পড়বে। এখানে একটু ছোট দেখা যাবে না। 3 দাগের কোশ্চেন কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত? চলো অঙ্কেতে। ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো, ধরেছি কি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছোট হাতের এ ধরেছি আর ক্যাপিটাল হাতের এ ধরেছি, মানে একটা স্মল এ আর একটা ক্যাপিটাল এ। এই যে তাহলে আয়তন দেওয়া আছে, আয়তনের সূত্র কি? ঘনকের বাহুর কিউব, তাহলে ছোট হাতের এ কিউব ইজ টু বড় হাতের এ কিউব সমান 1:8। তাহলে ওটাকে যদি বাই করেছি 1, মানে ছোট ক্যাপিটাল স্মল এ বাই ক্যাপিটাল এ সমান কি লেখা হবে? তাহলে সমান লেখা হবে 1/2 হোল কিউব, তাই না? এই যে 1/2 হোল কিউব, এই যে লেখা হয়েছে, কেন 8 মানে 2 এর কিউব। তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে A:B সমান 1:2। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? একটা ঘনকের কটা তল বলো তো? একটা ঘনকের কটা তল? একটা ঘনকের 6টা তল। ঘনকটা এইরকম, দিস ইজ ঘনক, এর 6টা তল। তাহলে একটা বাহু যদি পাই, তার একটা তলের ক্ষেত্রফল a স্কোয়ার, তার সঙ্গে 6 গুণ করলে 6 স্কোয়ার। তাহলে একটা 6 স্মল স্কোয়ার আর একটা হবে 6 ক্যাপিটাল স্কোয়ার। এদের বাহুর মান জানি, এর যে ছোটো হাতের এর জায়গায় বসে দেবো এই যে 1, আর বড় হাতের এর জায়গায় বসে দেবো এই যে 2। তাহলে দুপাশে 6 কেটে যাবে, অনুপাত। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4। তাহলে দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে? নেক্সট অঙ্ক তোমাদের একটা ওই চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছিল। অঙ্কটা আমি দেখাচ্ছি। অঙ্কটাতে বলেছে 4 দাগে 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। 400 টাকার সমূল চক্রবৃদ্ধি 2 বছরে কত বলছে? 441 টাকা। তার মানে কি 2 বছরে সে 41 টাকা সুদ পেয়েছে, কেন তার 400 টাকা তো ছিল। তাহলে বলছে বার্ষিক শতকরা সুদের হার কত? হার মিনস আর চেয়েছে, আর মানে কত পার্সেন্ট বের করতে হবে। বোঝা গেছে? সুদের হারটা কত। আমি কি এখান থেকে তাহলে কি পেলাম? বছর 2 বছর, এন এর মান বলে দেওয়া আছে, বা টি যাই লিখতে পারো। পি সমান হচ্ছে কি আমার কত? 400, তাই না? আচ্ছা, আর একটা দেওয়া আছে কত? আই সমান, তাহলে আমি বলতে পারি 41। কেন? 41 কেন বলতে পারছি? 2 বছরে তার হয়েছে কত? সমূল 441 টাকা। আর তার তো আসল ছিল 400 টাকা। আসল ছিল 400 টাকা। চলো অঙ্কটাতে ফিরে আসি। তাহলে দেখো, এই যে ডাটাগুলো যেরকম দেওয়া ছিল আমি সেইভাবেই লিখে দিয়েছি। এই অঙ্কটাকে একটু আলাদাভাবে করেছি, আরও সহজভাবে করা যায়, আমি শেষে বলবো।
এই যে ডাটাগুলো দেওয়া ছিল এইখানে সেটা লেখা হয়ে গেছে। আর সমান 400, টি সমান এত, আই সমান 441 মাইনাস 400 সমান 41 টাকা। আর জিজ্ঞাসা ছিল বের করতে বলেছে। তাহলে বলো আমার সুদ জানি, সুদটা কী রকম হয়? সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধির সূত্র এইটা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি, মানে এই সমূল চক্রবৃদ্ধিটা কত বলেছে? 2 বছরে 441 টাকা। সেখান থেকে তুমি যদি তোমার আসলটাকে বাদ দাও তবে তো 41 টাকা সুদ হবে, মানে আই হবে, ইন্টারেস্ট হবে। তাহলে এই সমূল থেকে আসলটা বাদ দিয়ে হচ্ছে আই। বোঝা গেল? তাহলে এবার মান বস করে দিয়েছি, এইখানটায় মান বস করে দিয়েছি সমান 41। কমন কত যাচ্ছে দেখো, পি তো কমন যাবে, মানে 400 কমন গেছে। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1, কেন 2? 2 বছর বলে দেওয়া আছে, সমান 41। এইটাকে এই 400টাকে এবার এর নিচে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে ওপাশে গুণ ছিল এপাশে ভাগ হয়ে গেছে এই লাইনটা। এই যে এইবার 1 লসাগু করলে 41 প্লাস কত হবে? 400, মানে 441। এইটা হচ্ছে 441 বাই 400 নাকি? দেখো 400 মানে কার স্কোয়ার? 4 মানে তো 2 স্কোয়ার। তাহলে দুটো শূন্য আছে, দুটো শূন্যর জন্য একটা শূন্য যদি নিই তাহলে 20, তাহলে 20 স্কোয়ার মানে 400। আর ওপরেরটা হবে কীরম ভাববে, ওপরেরটা আছে 400 থেকে বড়। আমি 400 সমান জানি 20 স্কোয়ার, তাহলে 20 বেশি দিয়ে আমাকে ভাবতে হবে, তাই না? 21 গুণিত 21 গুণিত 21, এর শেষের ইউনিট ডিজিটটা কি? 1 আর 1 গুণ করলে 1 হবে। তাহলে দেখো এই যে, আর এটা কি 41, মানে স্কোয়ার করতে গেলে কি প্রচণ্ড বাড়ে, তার জন্য এখানে কতটা 400 থেকে কত বেশি? 41 বেশি। তাহলে আমাকে ইউনিট ডিজিটটা গুণ করে দেখলাম, 1 1, তাহলে এই যে 441এরও হচ্ছে গিয়ে ইউনিট ডিজিট 1 আছে। বোঝা গেছে? তাহলে হতে পারে, আমি গুণ করে দেখব, 2 2 4, 3 3 9, তাহলে অত বড় আর হবে না, যাব না। তাহলে 21/20 হোল স্কোয়ার হলো। আচ্ছা, এই হোল স্কোয়ার আর হচ্ছে গিয়ে হোল স্কোয়ার উঠে যাবে, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান 21/20। একটাকে আবার এই একটাকে এদিকে নিয়ে এসে যে বিয়োগ করেছি, বিয়োগ করলে কত হবে? 21 মাইনাস 20/20 সমান কি 21 থেকে 20 বাদ দিলে 1 হবে, তাহলে 1/20। এবার এই পাশে কাটাকাটি করলে 20 আর 5 100, তাহলে এই 5টা এদিকে চলে আসবে, 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, আর সমান 5%। বোঝা গেছে? এই অঙ্কটা এত কিছু না করে এভাবেই করা যেতে পারত। কীরকম? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, মানে তো সমূল চক্রবৃদ্ধি, সমান লিখবে 441। বোঝা গেছে? সেখান থেকেও মান বের করলে হতো, সুদ ধরে না করলে। হ্যাঁ, আর 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? এক্স ওয়াই 12 ওয়াই এবং 27-এর মধ্যে ক্রমিক সমানুপাতিকে আছে। এইগুলো এই 4টে ক্রমিক সমানুপাতিকে থাকলে ওই এক্সের মান আর ওয়াইয়ের মান নির্ণয় করতে বলো। তাহলে ক্রমিক সমানুপাতিকে যদি এ কমা বি সি ডি থাকে, তাহলে কীরম লিখি আমরা? এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এভাবে লিখে যাই তো, সমান সি বাই ডি না? তাহলে এটাকেও তাইভাবে লেখা হবে। দেখো x/12 সমান 12/y সমান y/27 হয়েছে এটা। তাহলে এবার আমরা কি করছি? দুটো করে তুলনা করছি।
এই যে এই লাস্ট দুটোকে তুলনা করছি সমান যেহেতু, কেন এই দুটোতে ওয়াই ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের একটা মান পাবো। এই যে কোনাকুনি গুণ করলে ওয়াই স্কোয়ার, আর না এখানে একটু ভুল করা আছে, ওয়াই স্কোয়ার ইন্টু কী হবে এই 27টা, দাঁড়া ওই 27টা এখানে গুণ হবে, গুণিত 27 হবে, তাই না? গুণিত 27 হবে, এই 27টা এখানে হবে না, গুণিত 27 হবে, গুণিত 27, এই যে এখানে করা হয়েছে। তাহলে 27, এবার 12কে কীভাবে ভাঙছে, 3 গুণিত 4, আর 27কে ভাঙছে 9 গুণিত 3। তাহলে দেখো দুটো 3 আছে, 4 মানে দুটো 2 আছে, 9 মানে দুটো 3 আছে, তাহলে 3 2 আবার একটা 3-এর হোল স্কোয়ার হবে, মানে কত 18-র হোল স্কোয়ার। তাহলে ওয়াই সমান কত হচ্ছে 18, বোঝা গেছে? ওয়াই সমান 18। এবার যদি আমি এই সমীকরণে ওয়াইয়ের জায়গায় মান বস করে দিই, ওয়াইয়ের জায়গায় মান বস করে দিলে তখন এইখানটায় তো নিচে 18 হয়ে যাবে ওয়াইয়ের জায়গায়, তাই না? তখন এক্সের মান আমরা আবার সমাধান করে পেয়ে যাব, সেটা দেখাচ্ছি। দেখো এই যে নেক্সট, এই যে ওয়াইয়ের জায়গায় 18 বস করেছে, ওয়াইয়ের জায়গায় 18 বস করে দিয়েছে, সমাধান করলে কি হবে, এক্স ইন্টু 18, মানে 18টা এই দিয়ে গুণ হবে, হ্যাঁ, আর ওপাশে 12 গুণিত 12 গুণ হচ্ছে, কাটাকাটি করে দিয়েছি, কাটাকাটি করে সমাধান করবে, দেখবে 8 আসবে। কাটাকাটিগুলো নিজেরা করার চেষ্টা করবে, এটা 6-এ কাটছি, 6 3-এ 18, এটা 6 2 12, আবার 3 আছে, এই 3টা কাটলে 3 4-এ 12, মানে 4 2 8 অ্যান্সার। তাহলে এক্সের মান 8 আর ওয়াইয়ের মান 18, বোঝা গেল? এটার কোশ্চেনে যাব, দেখো কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলেছে 6-এর দাগে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার এবি হচ্ছে কি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোনটা বলে দেওয়া আছে কি, কোণ ও বি সি 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান কত, ও সি এর মান কত। দেখ তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকা হয়েছে, ছবিতে দেখতে পাচ্ছ, বৃত্ত আঁকা হয়েছে, তার এ বি ব্যাস বলেছিল, আমি ব্যাস টেনে দিয়েছি, কেন্দ্র বলেছিল ও, ঠিক আছে ও, আচ্ছা এইবার যে বাহুগুলো, সি হচ্ছে কি কোনো একটা ওই বৃত্তের মধ্যে অবস্থিত, আমি সি ওই বৃত্তের ওপরে এই যে এইখানটা এঁকেছি, এবার যোগ করে দিয়েছি, এ থেকে সি যোগ করেছি, আর বি থেকে সি যোগ করেছি, হ্যাঁ, আর একটা বলছি কেন্দ্র থেকে, মানে ও থেকে, এই যে ও থেকে সি যোগ করা হয়েছে, বোঝা গেছে? কোণ কি বলে দেওয়া আছে, কোণ বলে দেওয়া আছে 60 ডিগ্রি, কোনটা 60 ডিগ্রি, ও বি সি কোণ 60 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে অঙ্কটা করতে গেলে কি কি আমার লাগছে, দেখো বলছি ও এ ও বি ও সি সমান, কেন সমান, ব্যাসার্ধ, আমার কেন্দ্র থেকে পরিধির ওপরে যাই টানি না কেন, কেন্দ্র থেকে পরিধির ওপরে আমরা যাই টানি না কেন সেটা তো ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধগুলো সমান। তাহলে এখানে কেন্দ্র থেকে পরিধির ওপরে কোন কোন বাহু আছে, ও এ আছে,
ও এ আছে, ও বি আছে, আর ও সি আছে। তাহলে এগুলো ব্যাসার্ধ, এগুলো সমান, আমি সমান লিখে দিয়েছি। এবার ত্রিভুজ ও বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? এই যে ও বি যদি সমান হয় আর ও সি যদি সমান হয়, কেন? এগুলো ব্যাসার্ধ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে কি দূরবর্তী কোণগুলো সমান হবে। যদি এরকম একটি সমবাহু ত্রিভুজ হয়, হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম দুটো বাহু সমান, এটা ভূমি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। বোঝা গেছে? তাহলে একটা কোণ 60 ডিগ্রি বলে দেওয়া আছে, এই যে এই কোণটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে দূরবর্তী কোণ তো এইটা, এই যে এই কোণটা, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। 60 60 120। বোঝা গেছে? তাহলে তৃতীয় কোণটা এইটা সমান কত পড়ে থাকবে? এইটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে আমার দুটো কোণ 120 হয়ে গেছে। থার্ড কোণটা কত হবে? 180 মাইনাস 120 সমান কত হবে? 60 ডিগ্রি হবে। বোঝা গেছে? এই যে সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান দেখানো হয়ে গেছে, সমদ্বিবাহু ত্রিভুজের দূরবর্তী কোণগুলি সমান হয়, তাহলে এই দুটো কোণ 60 ডিগ্রি হয়েছে। তাহলে সি ও বি মানে এই কোণটা, থার্ড কোণটাও আমার 60 ডিগ্রি হবে। বোঝা গেছে? 60 ডিগ্রি হচ্ছে। অ্যান্সার চেয়েছে এই যে দেখো ওপরে সি বিন্দুতে এই যে এইটার এই কোণটার মান কত। তাহলে এটাও কি, এটাও হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা ব্যাসার্ধ, আর এই যে পাশে এটা ব্যাসার্ধ। ও সিটা কমন বাহু দুটো ত্রিভুজের। দাও, একটা সরল রেখা কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি। আমি এভাবে যদি 60 ডিগ্রি কেটে নিই, এই যে সরল রেখা ছিল এ বি, তার এই কোণটা বা 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি, মানে এই দিকের কোণটা 120 হবে। বোঝা গেছে? এবার এই দূরবর্তী কোণ এই কোণগুলোকে কি বলেছে? সমান হতে হবে। তাহলে কি হবে? ত্রিভুজ এ ও সি, এই যে সি, এটাও সমদ্বিবাহু ত্রিভুজ যার ও এ এবং ও সি সমান। দেখো সমান, ও এ আর ও সি সমান। তাহলে কোণ কত হবে? কোণ ও সি এ সমান 60/2 হবে। কেন 60/2 হবে? আমার একটা কোণ পেয়ে গেছি 120 ডিগ্রি, তাহলে পড়ে রইল কত? 60 ডিগ্রি 180 হতে। তাহলে ওই 60 ডিগ্রিটা দুটো কোণের সমষ্টি তো 60 ডিগ্রি। আবার কি বলেছে? ওই দুটো কোণ সমান হবে, তাহলে 30 যুক্ত 30 মানে 60, তাহলে এই কোণটা 30 হবে। বোঝা গেছে? 30 অ্যান্সার। নেক্সট, তোমরা অঙ্কটা এভাবে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে বুঝবে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, এই যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% করে বাড়ানো হয়েছে। বোঝা গেছে? 50% করে বাড়ানো হয়েছে। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত? অঙ্কেতে ফিরে যাই। দেখো, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য x একক। প্রথম যে বাহুটা ছিল তার দৈর্ঘ্য ধরছি x একক। এবার 50% বাড়ালে তখন কত হবে? x প্লাস 50 গুণিত 1x/100, তাই না? তোমার কাছে 100 টাকা ছিল, 50% বেড়ে গেছে, মানে 100 প্লাস 50 মানে 150 হয়ে যাবে। এখানে তাহলে কত হচ্ছে? মানে তোমার হাফ বাড়ছে। x প্লাস এখানে x/2, 50% মানে তো হাফ বাড়বে, যা ছিল তার থেকে হাফ বাড়বে।
তাহলে এটা যোগ করলে 3x/2 একক। তাহলে পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? আগেই একটু আগে করালাম 6 × a², এখানে a বলতে x বাহু স্কোয়ার বর্গ একক। পরে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 6 × বাহু স্কোয়ার, এখানে বাহুটা কত পেয়েছি? 3x/2, তাহলে 3x/2 এর হোল স্কোয়ার হলো। বোঝা গেছে? এককটা হবে বর্গ একক। একটু সমাধান করে নিয়েছি। এখানে 3 স্কোয়ার মানে 9 × x², 9 × x² হচ্ছে, আর নিচে হচ্ছে 4। বোঝা গেছে? তাহলে এই 4টাকে 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 2 নিচে হবে, আর এই 6টা কেটে 3 হচ্ছে। তাহলে 9 × 3 = 27 x²/2 বর্গ একক। বোঝা গেছে? এবার কি বলেছে? বলছে ক্ষেত্রফল বৃদ্ধি। দেখো তোমার এই যে সেকেন্ড বাহুটা জন্য যে ক্ষেত্রফলটা হবে সেটা তো অবভিয়াসলি বড়ো হবে। কেন? বাহু বড়ো হয়ে যাচ্ছে। তাহলে বড়ো থেকে ছোট বাদ দিলে আমার কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আমি পেয়ে যাব, তাই না? সেটা আমি পেয়ে যাব। এই যে তাহলে s2 - s1 করছি। 27 x²/2 থেকে 6x² বাদ দিয়েছি। বাদ দিতে এখানে 3a² কমন নিয়েছি। তাহলে পড়ে থাকবে কি? 3 লং 27/2, আর এখানে 3 x² চলে গেলে 2 থাকবে। এইটাকে লসাগু করলে কত হচ্ছে না 9। এই 2টা এখানে গিয়ে গুণ হলে 4 হবে, নিচে 2, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, তাহলে 5/2। তাহলে 15x², দেখো 5 × 3 = 15x²/2 বর্গ একক। বোঝা গেছে? বর্গ একক। এবার বলছে শতকরা বৃদ্ধি কত? বলো শতকরা বৃদ্ধি কার উপরে হিসেব করা হয়? হ্যাঁ, কেউ তোমাকে কোশ্চেন করেছে বা বলেছে যে অনেক দিন পরে দেখা হলে, যা এরকমই তো বলে সবাই, যে তুমি অনেক বড়ো হয়ে গেছো। মানে সে কার সাপেক্ষে বলেছিল? সে তোমাকে 5 বছর আগে দেখেছিল এতটা, হ্যাঁ, 5 বছর পরে যখন তোমাকে দেখলো তুমি হয়ে গেছো এতটা। তাহলে কি সে এই মাঝখানের যে গ্যাপটা সে তো দেখেনি, এই এতটা বড়, সেটা কার সাপেক্ষে? এই রেড কালারের যে রেখাটা, এই ছোটো ছিলে তার সাপেক্ষে সে বিচার করেছে বড় হয়ে গেছো। কিন্তু যে তোমাকে প্রতিদিন দেখছে তার মনে হবে না, তাই না? তাহলে এখানে শতকরা বৃদ্ধি কীরকম হবে? পূর্বে যেটা ছিল তার উপরে কত বৃদ্ধি পেয়েছে। ভাষাটা কি বললাম? পূর্বে যা ছিল তার উপরে কত বৃদ্ধি পেয়েছে, মানে সাপেক্ষটা আমাকে কে করতে হবে? পূর্বে আমার কত ছিল? পূর্বে আমার ছিল 6a²। আমি কি বলেছি? পূর্বের ওপরে বৃদ্ধি। তাহলে পূর্বটাকে নিচে রাখবো 6x²। এর উপর যেই বললাম উপর, দাগ টেনে উপরে লিখে দেবো কত পেলাম? এই যে 9x²/2, 15x²/2, 15x²/2। সেই 2টা এখানে একদম নিচে চলে আসবে, এর সঙ্গে গুণিত 100 করে দিলাম। বোঝা গেছে? এবার কাটাকাটিটা দেখো, কাটাকাটিটা x² কেটে যাবে, হ্যাঁ। আচ্ছা, 6 মানে 3 2 6, আর এপাশে হবে 3 5 15 হলো। আচ্ছা, এই যে একটা 2 আর এই যে 2, দুটো 2 মিলে তো 4 হচ্ছে, এই দুটো 2 মিলে তো 4 হচ্ছে। তাহলে 4, আমি এই পাশে কত? 100, তাহলে 4 25 100। বোঝা গেছে? কাটাকাটিটা আমি এখানে নিজের মতন করে দেখাচ্ছি। তারপর 25, তাহলে 25 5 কত হয়ে গুণ করতে হবে? এটা গুণ করলে কত হবে? 25 5 125। শতকরা বলেছে, তাহলে পার্সেন্টেজ চিহ্ন হবে। বোঝা গেছে? কাটাকাটিটা দেখবে নিজেদের মতন। কাটাকাটিটা সবসময় সবাইকে আমি বলি নিজেরা চেষ্টা করবে, তাই না? নিজেরা চেষ্টা করবে। এখানে তোমরা দেখে নাও কাটাকাটিটা, হ্যাঁ। অঙ্কগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা একটা করে আমি দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে রাখবে।
6-এর দাগের অঙ্কটা আছে, 4-এর দাগের আছে, 5-এর দাগের কিছুটা আছে, 1-2 স্ক্রিনশট মেরে রাখলে অঙ্ক করতে সুবিধা হবে। ওকে, চলো নেক্সট পার্টগুলো এভাবে করব। তোমাদের কি অসুবিধা হলো বুঝতে, কোথায় অসুবিধা যদি কোথাও থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং কী ধরনের ভাবে তোমাদের উপস্থাপনা করলে তোমাদের সুবিধা হবে তোমরা জানিও কমেন্টে। আর যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে তোমার বন্ধুদের